এখানে কারো টিম, জিরো টিম, বড় টিম, এই সমস্ত নিয়ে কোনো চিন্তা করার কোনো জায়গা নেই। এফিলিয়েটেড লিঙ্ক আপনাকে পাঠানোর জন্য দেওয়া হয়েছে। প্রত্যেকটা প্রোডাক্টের উপর থেকে আলাদা আলাদা এফিলিয়েটেড লিঙ্ক থাকবে। যদি আপনি সেটাকে দিয়ে সোশ্যাল মিডিয়া থেকে হোক, ডাইরেক্ট হোক, কারোর থেকে কোনো কাস্টমারকে আনতে পারেন, পেড কাস্টমার, যখন সে এমনি আমরা লিঙ্ক দিয়ে কেউ ইউজার হলো, ইউজারকে কাস্টমারে পরিণত করতে হবে। সেটা যদি করতে পারেন তাহলে তার উপর থেকে, ডাইরেক্টের উপর থেকে যেরকম একটা কমিশন আমাদের জন্য বরাদ্দ থাকবে, স্মুফারে আমাদের যে পে প্ল্যান বলবে যে একটা পার্সেন্টেজ হয়তো আমাদের থাকবে, একটা রাফলি এর আগে একবার বলেছিলেন, সেটা 20%, 30% বা 40%ও মেবি হতে পারে, মেবি। তো সেই জায়গা থেকে সেই রকম পার্সেন্টেজ আমরা একটা কাস্টমারের উপর থেকে পাবো। এবার সেই কাস্টমার আপনি নাও আনতে পারেন, কোম্পানি প্রোভাইড করবে। এবার কোম্পানি প্রোভাইড করবে কাকে, কিভাবে, সেই জায়গাটা অবশ্যই অনেকেই আপনারা জানেন যে আমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যারা যারা আগে এসেছি তাদের সেইভাবে টিমগুলোকে সাজাবে। যে কোম্পানির কাছে যত কাস্টমার আসবে, কোম্পানি কোনো কাস্টমারকে ডাইরেক্ট কোনো প্রোডাক্ট সেল করবে না, সোজা বাংলা কথা। তাহলে কোম্পানি কি করবে না, আমাদের যে এই 14 লক্ষ প্লাস ফাউন্ডার আছে তাদের কোনো না কোনো লিঙ্কে সেটাকে প্রোভাইড করবে। তাহলে কাকে আগে দেবে কাকে পরে দেবে এটা নিয়ে তো একটা মানে হচপচ ব্যাপার হয়ে যাবে। তো সেই জায়গা থেকে ওই এআই টেকনোলজি সেটাকে ট্র্যাক করবে যে কোন লোকটা সবার আগে এসছে, 2018 সালের প্রথম দিন থেকে কে এসছে, তারপরে কে, তারপরে কে, এইভাবে পরপর টাইম ডেট অনুযায়ী সাজাতে থাকবে। এবার এটা এআই টেকনোলজির মাধ্যমে এত ফাস্ট হবে যে ওই 14 লক্ষ লোকের যে জায়গাটা, সেটা হয়তো কয়েক দিনও লাগবে না, তার আগেই পরপর ফিল আপ হয়ে যাবে। এবং রিসাইকেলিং হবে, উপরের লোকের থেকে নিচের লোক, নিচের লোকের থেকে উপরের লোক, অত টেনশন নেই যে আগে এসছি বলেও আমি ইনকাম আমার লেট হবে, দেরি হবে, তা না। আমরা পরে যারা এসছি তারাও, আমরা লাস্ট যে লোকটা আমাদের ফাউন্ডার মেম্বারশিপ পেয়েছিল তিনিও এখান থেকে খুব ভালোভাবে ইনকামটা পাবে। এইবার বলতে পারেন যে তাহলে যারা টিম তৈরি করেছে তাদের কি ভ্যালু? টিম তৈরি করেছে তাদের জন্য ডাইরেক্টের উপর থেকে অবশ্যই থাকবে, এবং টিমের মধ্যে থেকেও সেটা থাকবে অবশ্যই। সেটা আমাদের অ্যাসমুপারে স্যার এসে বলবেন যে আমাদের পে স্ট্রাকচারটা কিভাবে সাজানো হয়েছে। সেটা হয়তো নেক্সট কর্পোরেট ওয়েবিনারে, আমাদের পেড ভার্সনে আমরা সেটা জানতে পারবো যে আমরা কিভাবে এখান থেকে আমাদের টিমটা সাজবে, এবং প্রত্যেকটা ফাউন্ডারের উপর থেকে আমরা কিভাবে ইনকাম পাবো, বা ইউজারের থেকে কিভাবে পাবো, ইউজাররা কিভাবে ইনকাম করবে, সেটাও আমাদের এখানে একদম নিশ্চিন্ত ভাবে আমাদের অ্যাসমুপারে এসে বলবে। তার জন্য আমরা ধৈর্য ধরেছি, ধৈর্য ধরে আছি, ধৈর্য ধরে থাকবো, কোনো অসুবিধা নেই। ধৈর্য, আমাদের কোম্পানি তো বলেছে শুধু ধৈর্যটা রাখবো, আর তো কিছু না। $97 চলে আসবে, এবং $97 চলে আসলে সেটা দিয়ে আমাদের পেড প্রোডাক্টের যদি অ্যামাউন্টটা একটু বেশি থাকে তাহলে কিছু হয়তো পকেট থেকে বা ঘর থেকে দিতে হবে। এবং তারপর থেকে আমাদের যেদিনকে থেকে আফটার 7 ডেজ, যেদিনকে আমরা প্রোডাক্ট প্যাকেজ বাই করলাম, আফটার 7 ডেজ আমাদের এখান থেকে ইনকামটা স্টার্ট হবে। এবং ইনকামটা স্টার্ট হওয়ার আগে একটা আমাদের দুশ্চিন্তা ছিল, আমরা কোশ্চেন করে ফেলেছি কি না, আমরা এখনো তো কেওয়াইসি আসেনি, এখনো তো ও ভেরিফাই আসেনি, ও কানেক্ট তো রেডি হয়নি। আমি আপনি কেউ জানি না যে রেডি হয়েছে কিনা, কিন্তু তার আগে একটা অপশন দিয়ে রেখেছে। আজকে মাস্টার কার্ড, ভিসা কার্ড, কোম্পানি প্রোভাইড করছে একটা ডেবিট কার্ড, যে ডেবিট কার্ড থেকে আপনার ব্যাংকে অ্যাকাউন্টও দরকার নেই, আপনি যে কোনো অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন, বা ওইটা দিয়ে আপনি কিছু পারচেস করতে পারবেন, অনলাইন পারচেস করতে পারবেন। নট অনলি ইন্ডিয়া, নট অনলি বাংলাদেশ, অল ওভার ওয়ার্ল্ড এর জন্য। যেমন ধরুন যারা ক্রিপ্টো কারেন্সির উপরে কাজ করছে, অনেক কোনো কোম্পানি আছে যে ক্রিপ্টো কারেন্সির ওপর থেকেও কিন্তু ডেবিট কার্ড আছে, যে কোনো এটিএম থেকে তারা টাকা তুলতে পারে, বা ওইখান থেকে তারা টাকা পাঠাতেও পারে অন্যান্য জায়গায়। কোনো একটা জিনিস, একটা গাড়ি, 4 হুইলার গাড়ি পারচেস করবে, মালিককে ওইটা দিয়ে আমরা পেমেন্ট করতে পারবো। তো এইরকম জায়গা থেকে আমাদের শুরুয়াত হচ্ছে, আমরা অনেক কিন্তু অ্যাডভান্স আছি। আপনাদের অনেকের মনে হয়তো কোশ্চেন আছে যে এতদিন হয়ে গেল কোম্পানি কি করছে। আরে কোম্পানি ব্যাক হ্যান্ডে প্রচুর কাজ হচ্ছে, এই কাজ এই মানে সহজ কাজ না, অনেক সহজ কাজ, অনেক ইজি করে করে দিয়েছে এআই টেকনোলজি। আজকে আমাদের ফিউচার ইন্টারনেট, ফিউচার টেকনোলজি তো অনেক কিছু আমাদের। এই যে আজকে এআই টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে টেকনোলজি, সেই টেকনোলজিটা আমাদের শুরুয়াত হয়েছিল কবে জানেন? 1959 সালে জন ম্যাকার্থি এটাকে শুরুয়াত করেছিল, আবিষ্কার করেছিল। সেই সময় তিনি ভেবেছিলেন, 59 সালে এসছে, 56 সালের আগে থেকে এটা নিয়ে তিনি গবেষণা করছিলেন। তাহলে 56 সালের আগে আসার পর 59 সালে যখন এটা মার্কেটে আনলো, তখন যে তার যে সেই বিজ্ঞানীর যে স্টুডেন্টরা ছিল, তার স্টুডেন্টরাও তিনি তখন সেই সময় তাকে বিশ্বাস করেনি। হ্যাঁ মশাই, এটা হয় নাকি? ড্রাইভার ছাড়া গাড়ি চলবে? এটা হয়? এই এত ভিড়ের রাস্তার মধ্যে গাড়ি ড্রাইভারই অ্যাক্সিডেন্ট করে ফেলে, আর বলছেন ড্রাইভার ছাড়া গাড়ি চলবে? আজকে সেটা প্রমাণিত। কতদিন পর? আজকে 59 থেকে আজকে 2023, কত বছর হয়?
আজকে এমন জায়গায় টেকনোলজিটা গেছে, অনেক অনেক জায়গা থেকে অনেক কিছুকে সরিয়ে দিয়েছে। আজকে দেখবেন আমরা পুরোনো জিনিস, অনেক জিনিস ইউজ করতাম, সেগুলো নেই মার্কেটে। যুগের সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। আপনি যদি যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারবেন, আপনি হারিয়ে যাবেন। নোকিয়া মোবাইল পৃথিবীর 1 নম্বর টপ মোবাইল ছিল, নেই আজকে মার্কেটে। আজকে আমরা আহ ভারত বাংলাদেশে আমরা টেলিফোন বুথে বিদেশে কথা বলতাম বা ডোমেস্টিকে কথা বলতাম, সেটা উঠে গেছে, এখন নেই। তো এরকম অনেক জিনিস আছে, আমাদের বাজাজ স্কুটার ছিল, নেই মার্কেটে। তাহলে তারা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেনি। আমাদের করতে হবে কি, যুগের সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে, নাহলে আমরা হারিয়ে যাব। আজকে এআই টেকনোলজি অনেক লোকের চাকরিও কিন্তু খেয়ে নেবে, সংকোচন করে দেবে, আবার বাড়িয়েও দেবে চাকরি। কিরকম? যেমন ধরুন, আজকে আমরা জোম্যাটো বা সুইগি থেকে আমরা খাবার আনাই, গরম গরম খাবার 8 ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছে দিয়ে যায়। অনেকে অনেক জায়গায় আছেন, শহরে বা এখন গ্রামগঞ্জেও পাওয়া যায় সুইগি বা জোম্যাটো আমাদের ইন্ডিয়াতে। বাংলাদেশে কি কোম্পানি আছে আমি জানি না। যে আমি বললাম আমার বাড়িতে খাবার দিয়ে যাবে, আমার বাড়িতে গেস্ট এসছে, রান্না করার লোক নেই, আমি ফোন করলাম, এই কত দাম, দামটা দেখে নিলাম, বলে দিলাম, ও আমাকে জানিয়ে দিল যে 8 ঘন্টার মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে, এবং গরম গরম খাবার পৌঁছে দিয়ে গেল। অনলাইনে পেমেন্ট করা যায় বা ক্যাশ অন ডেলিভারি করা যায়। উনি আসলে ওনাকে ক্যাশ টাকা দিলাম অথবা অনলাইন থেকে পেমেন্ট করলাম। তাহলে এই যে যারা ডেলিভারি বয় গুলো আছে বা আদার্স, আমরা অ্যামাজন বা ফ্লিপকার্টের থেকে আমরা কোনো প্রোডাক্ট পারচেস করি, সেই প্রোডাক্টটা যখন আমরা পারচেস করি, ডেলিভারি বয় আছে দেখবেন বাইকে করে করে তারা বাড়ি বাড়িতে পৌঁছে দিয়ে যায়। বড় পিঠে বড় বস্তার মতো ব্যাগ, সে ব্যাগের মতো অনেক কাস্টমারের মালপত্র তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তারা পৌঁছে দেয়। কোনো কোনো ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি, আবার কোনো ক্ষেত্রে আপনাকে অনলাইন পেমেন্ট করতে হবে। তাহলে এই লোকগুলোর চাকরি একটা সময় থাকবে না। ড্রোনের মাধ্যম দিয়ে আপনার বাড়িতে খাবার পৌঁছে দেবে, যেটা অলরেডি ড্রোনে দুবাইতে অলরেডি স্টার্ট হয়ে গেছে, যে আপনার ড্রোনের মাধ্যম থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাত্রী উড়িয়ে নিয়ে যাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে খাবারও পৌঁছে দিচ্ছে। তাহলে সেই জায়গাটায় আজকে আমেরিকা বা দুবাই এই মুহূর্তে মিডল ইস্টের এমন একটা জায়গায় আছে যারা টেকনোলজিতে অনেক আগিয়ে, আমেরিকাকে ছাড়িয়ে গেছে, এরকম একটা পজিশনে আছে। তারা দুবাইতে এমন সিস্টেম তৈরি করছে টেকনোলজির, যেটা অন্য অন্য পৃথিবীর কোনো কান্ট্রি এখনো পর্যন্ত ভাবতেই পারছে না। আজকে একটা সিটি তৈরি করেছে, একটা শহর তৈরি করেছে, টোটালটা এসি। ভাবা যায় একটা শহর টোটালটা থাকবে এসি, তার মধ্যে কন্ট্রোলিং থাকবে টেম্পারেচার। কেননা দুবাইতে আপনারা জানেন 40-48 ডিগ্রি টেম্পারেচার হয়। দুবাইয়ের কোনো গাড়ি নেই এসি ছাড়া, দুবাইয়ের যে বাস স্ট্যান্ডে বাস স্টপেজ আছে এসি ছাড়া নেই, সমস্ত কিছু। যারা দুবাইতে থাকেন, অনেক লোক এখানে আছে, তারা জানেন। তাহলে সেই জায়গা থেকে আমরা কিন্তু অনেকটা পিছিয়ে যাব যদি আমরা টেকনোলজির সঙ্গে না অ্যাডাপ্ট করতে পারি। তো পৃথিবীটা পরিবর্তনশীল, আমরা পৃথিবীর মধ্যে আছি, আর পৃথিবীটা ঘুরছে, আর পৃথিবীটা ঘুরছে মানে আমরা পৃথিবীর মধ্যে আছি, আমরাও ঘুরছি। অতএব আমাদের সঙ্গে যুগের পরিবর্তন যখন যখন হবে, নিজেকেও পরিবর্তন করে নিতে হবে। আপনি যদি বলেন দূর মশাই আমি পরিবর্তন হব না, আমি আমার মতো থাকবো, তাহলে আপনি পিছিয়ে পড়বেন, আপনি সমাজ থেকে বেরিয়ে পড়বেন। আজকে আপনি জানেন একটা চায়ের দোকানে 5 টাকা 10 টাকার একটা চা খেতে গেলে অনলাইনে পেমেন্ট করা যায়। এটা আজ থেকে 10 বছর 12 বছর আগে আমরা কেউ ভাবতে পেরেছি? এটাই হচ্ছে পরিবর্তন যুগের। এই যুগের পরিবর্তন কন্টিনিউ চলতে থাকবে, আর তার সঙ্গে আমাদের যদি অ্যাটাচমেন্ট না করতে পারি, কমফোর্ট জোনে আমরা না যেতে পারি, তাহলে আমরা পিছিয়ে পড়ব। আজকে আমরা যারা দেখবেন একটা মোবাইল নিয়ে সারা পৃথিবী ঘুরে আসা যায়, টাকা পকেটে লাগে না, মানি ব্যাগটাই লাগে না, আমরা অনলাইনে সমস্ত জায়গা থেকে সবকিছু করে আসতে পারি। হোটেল বুকিং, খাওয়া দাওয়া, ঘোরা বেড়ানো, প্লেনের টিকিট, সমস্ত কিছু আমরা অনলাইনে করতে পারছি এই মুহূর্তে। কিন্তু এখনো পর্যন্ত অনেক লোক আছেন এর মধ্যে অ্যাভেলেবেল হয়নি, এর মধ্যে কমফোর্ট জোনে ঢুকতে পারেনি, কিন্তু তাদের ঢুকতে হবে, নাহলে পিছিয়ে যেতে হবে। আজকে দেখুন সবজিওয়ালারা যারা সবজি বিক্রি করে, তারাও কিন্তু ওই দেখবেন 2 কেজি আলু বা সবজি আপনি কিনলেন বা মাছ কিনলেন, দেখবেন পেটিএম এর একটা কিউআর কোড থাকে, স্ক্যান করুন আর পয়সা দিন। আর সবচেয়ে কাজে লেগেছে সেই সময়টা যখন আমাদের নোটবন্দি হয়েছিল, ক্যাশ কারোর কাছে নেই, সেই সময়টা কত লাগেছিল বাজার করতে গেলে, তখন তারা কিউআর কোডটা স্ক্যান করে পয়সাটা পেমেন্ট করতে হচ্ছিল। তাহলে এবার আমাদের যখন কোভিড প্যান্ডেমিক টাইম ছিল, সেই সময়টাও আমাদের এই জিনিসগুলো কাজে লেগেছে। অতএব সেই জায়গা থেকে আমাদের কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আর আমাদের টেকনোলজি, আজকে এআই টেকনোলজি এমন জায়গায় গেছে, ইচ অ্যান্ড এভরি সেক্টর, কোনো সেক্টর বাদ নেই যেখানে না এআই টেকনোলজি তৈরি হয়। আগে এআই টেকনোলজি তৈরি করেছিল কিছু মানুষ, কৃত্রিম বুদ্ধিমত্তা, মানুষের মাথা থেকে এআই টেকনোলজি তৈরি হয়েছিল। জন ম্যাকার্থি থেকে শুরু করে পরপর তার স্টুডেন্টরা এটাকে আগিয়ে নিয়ে গেছিল। এখন এআই টেকনোলজিকে ডেভেলপমেন্ট করছে এআই টেকনোলজি।
যে তৈরি হয়েছে সেই তাকেই আবার ডেভেলপ করছে, এখন মানুষকে ডেভেলপ করতে হচ্ছে না, এই জায়গায় পৌঁছে গেছে এআই টেকনোলজি। আর পৃথিবীতে আগামী 500 বছর রাজত্ব করবে এআই টেকনোলজি। আপনি জানেন যে একটা মানুষ, একটা ডাক্তার, সে একটা এমন অপারেশন করতে পারছে না, সেটা একটা রোবটে করে দিচ্ছে এআই টেকনোলজি দ্বারা। শরীরের ভেতরের অপারেশন করে দিচ্ছে, হার্ট ফুটো করে অপারেশন করে দিচ্ছে, এবং সেটা একটা ডাক্তার যেইভাবে করে, বিখ্যাত বিখ্যাত ডাক্তার আছে হার্ট স্পেশালিস্ট, তাদের থেকে বেটার অপারেশন করে দিচ্ছে। কলকাতাতেও পিজি হসপিটালে অনেক দুরারোগ্য অপারেশন আমাদের এআই টেকনোলজি করেছে, রোবট করেছে। তাহলে সেই জায়গায় আমরা আছি। আমাদের কোন সেক্টর আছে বাদ? আজকে চাষাবাদ করতে যাবেন, ধান কাটা, ধান রোয়া, সমস্ত কিছু এআই টেকনোলজি গ্রাস করেছে। ধান করে সেটাকে চাল তৈরি করা, সব এআই টেকনোলজি। এমন কোন সেক্টর দেখাতে পারবেন না যে সেক্টরে এআই টেকনোলজি ঢোকেনি বা গ্রাস করেনি। আর এমন একটা টেকনোলজি, যে টেকনোলজির জন্য আমরা 500 বছর রাজত্ব করতে পারবো এআই টেকনোলজির জন্য। পৃথিবীতে এমন কোন সেক্টর নেই যেখানে গ্রাস করেনি। আপনি একটা সেক্টরের নাম বলবেন যেখানে এআই ঢোকেনি, ঢুকে গেছে। কিভাবে কাজ করে এআই টেকনোলজি? একটা ইউটিউব আপনি খুলছেন, ফেসবুক, সব জায়গায় এআই টেকনোলজি। আজকে আপনি ইউটিউবে একটা গান শুনছেন, কিশোর কুমারের গান শুনবেন, দুদিন আগে তার জন্মদিন গেল, গান শুনছেন, একটা যখন আপনি কিশোর কুমারের গান সার্চ করবেন, দেখবেন পরপর পরপর সব কিশোর কুমারের গান আপনার কাছে। পরবর্তী সময় যখন ইউটিউবটা খুলবে, অনপেসিভ খুলবেন, দেখবেন পরপর পরপর সব অনপেসিভের ভিডিও গুলো আপনার কাছে সার্চিং করেছেন, আপনার কাছে দিয়ে দিচ্ছে। দেখুন, আপনি এগুলো দেখুন যে আপনার টেস্টটা ওই টেকনোলজি ইউটিউবের থেকে মাধ্যম দিয়ে জেনে গেছে যে উনি এই জিনিসটা দেখতে চাইছে, সেই জন্য সেইগুলো পর 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 আপনার কাছে চলে আসে। তো সেই জায়গা থেকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অবদান অনেক কিছু। যে আপনি ফাঁকি দেবেন হবে না, আপনাকে 8 ঘন্টা ডিউটি 8 ঘন্টা ডিউটি দিতে হবে। তার জন্য আপনার কি কি রিক্রিয়েশন দরকার আছে, আপনার স্যালারি বাড়ানোর দরকার আছে কিনা, আপনি কত টাকা আর পাওয়ার যোগ্য, সমস্ত কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেট করছে এখন। দেখবেন একটা একটা অফিসে, একটা মানে প্রাইভেট সেক্টরে দেখবেন কারোর মাইনা 10,000, কারোর মাইনা 20,000, কারোর মাইনা আবার 1,00,000 টাকা। তাহলে কেন? ও তো যেইটুক টাইম দিচ্ছে, অন্য লোক তো সেইটুক টাইম দিচ্ছে। নিজেকে তৈরি করেছে সে কতটা, সে 1,00,000 টাকার পাওয়ার যোগ্য, তাই তাকে 1,00,000 টাকা দেওয়া হচ্ছে। একটা প্রাইভেট সেক্টরের মালিক সে বুঝছে যে এই লোকটার থেকে আমি 5 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকার ইনকাম করিয়ে নিচ্ছি, তাই ওকে আমি 1,00,000 টাকা দিচ্ছি। আর যাকে 20,000 টাকা মাইনা দিচ্ছি, তার থেকে হয়তো আমি 1,00,000 টাকা ইনকাম বের করে নিচ্ছি। ঘর থেকে লস করে তো কেউ আর স্যালারি দেবে না। তো যাই হোক, এইভাবে ইন্টারনেট জগৎটাকে পুরো একদম গ্রাস করে নিয়েছে কিন্তু এআই টেকনোলজি প্রত্যেকটা সেক্টরে। তো সেই জায়গা থেকে আমরা এআই টেকনোলজির সমস্ত প্রোডাক্ট গুলো পাচ্ছি। আর এত ফাস্ট কাজ করবে যে আপনি ইউ ক্যান ইমাজিন। আজকে যে দেখবেন দুবাইয়ের বডিগার্ড, রাজাদের বডিগার্ড গুলো রোবট, আর রোবটের মধ্যে এমন সমস্ত ক্যামেরা যে কোনো জায়গা থেকে তাকে যদি কেউ তাক করে, তাই উইদিন সেকেন্ডের মধ্যে একটা মানুষ বডিগার্ড হিসাবে যখন থাকে, তো মানুষের তো ঘুরতে ফিরতে টাইম নিতে টাইম লাগে, সেই টাইমটা লাগবে না, সঙ্গে সঙ্গে গুলি করে দেবে। ওর সারা সামনে পেছনে 200টা ক্যামেরা লাগানো আছে, যে মানে 5 কিলোমিটারের মধ্যে থেকে কে তাকে দেখছে সেটা কিন্তু ও ক্যাচ করে নেবে, যে কোনো শত্রু আছে বা তাকে মারতে আসছে। এইরকম আমরা কত জিনিস পাচ্ছি। আজকে মিসাইল গুলো যে তৈরি হচ্ছে, সেই মিসাইল গুলো এমন ভাবে মিসাইল তৈরি হচ্ছে যে অন্য দেশের র্যাডারে ধরা পড়বে না, আকাশ দিয়ে উঠবে। আমরা তো র্যাডারের মাধ্যমে জানতে পারি যে এক দেশ থেকে আরেক দেশে লঙ্ঘন করছে মিসাইল, যুদ্ধ যখন লাগে সমস্ত কিছু ট্র্যাক করে নিচ্ছে। আবার এমন মিসাইল তৈরি হয়েছে যে মিসাইলটার স্পিড তো বললামই না, কত চোখের পলক পড়ার আগে কত কিলোমিটার চলে যায়, এবং সেটা দেখতে পারবে না বা র্যাডার দিয়ে তাকে তাক করতে পারবে না। এরকম সিস্টেম কিন্তু আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই করছে যে কোনো জায়গায়। তো সেই জায়গা থেকে বলবো যে আপনারা আমাদের এমন জায়গায় আমরা এই মুহূর্তে রয়েছি, যেখান থেকে আপনাদের টেনশন নেওয়ার বা চিন্তা করার কোনো জায়গা নেই। আমরা ধৈর্য ধরেছি, আমাদের প্রোডাক্ট গুলো তৈরি হচ্ছে, প্রোডাক্ট গুলো তৈরি হওয়ার জন্য সময় আমাদের দিতে হবে, এবং আমরা প্রায় 99.99% জায়গায় চলে গেছি। একটার পর একটা প্রোডাক্ট আসবে, প্রোডাক্ট গুলো আপনাকে আমাকে সেল করতে হবে না। যে চিরাচরিত যে আমরা যে মাল্টি লেভেল মার্কেটিং এর কথা বলি, যে বাড়ি বাড়ি সাবান শ্যাম্পু গিয়ে হাতে পায়ে ধরে তেল ধরে বিক্রি করে তারপরে আমি পয়সা ইনকাম করবো, আগে সেই কোম্পানি এটা না, পিওরলি আইটি সেক্টরের কোম্পানি। সেখানে আপনার প্রোডাক্ট তৈরি হচ্ছে, প্রোডাক্টটা সে সেল করবে যে আমাদের কোম্পানি টেক টিম। আমাদের কি করতে হবে, আমরা ফাউন্ডার মেম্বার হিসাবে এসে গেছি, অতিথি হিসাবে এসে বসে পড়েছি। এবার খাবার আমাদের টেবিলে সাজিয়ে দিয়েছে, আমরা খাবো,
খেয়ে আবার আবার যেন উল্টো পাল্টা মন্তব্য না করি। আমরা অনেক সময় যাই অন্যের বাড়িতে খেতে, খাওয়ার পর নিমন্ত্রণ খাওয়ার পরে ওই মাংসটা একটু ঝাল বেশি হয়েছে, ওইটা একটু নুন বেশি হয়েছে, এগুলো আমরা বলে আসছি, আমাদের কালচারের মধ্যে পড়ে, বাঙালির কালচার। অবশ্যই না, একটা লোক আপনাকে খাওয়াচ্ছে, অবশ্যই তার বেস্ট খাওয়ানোর চেষ্টাটা সে করে, তার মধ্যে থেকে ভুল ত্রুটি মানুষ হতেই পারে, তো সেই জায়গা থেকেও আমরা এগুলো করে থাকি। অতএব আমাদের এত কষ্ট করে, এত ইয়ে করে, সমস্ত কিছু রাত জেগে 24 আওয়ার্স কাজ করার পরও দেখবেন বলবে, ও অ্যাসপোপারে কি করছে, এতদিন লাগে নাকি? এই সমস্ত ধরনের প্রোডাক্ট তৈরি হতে গেলে কতদিন লাগে, এটা একটু আপনারা যদি ক্যালকুলেশন করেন বুঝতে পারবেন। আমরা একদম সঠিক ওয়েতে আছি, সঠিক টাইমে আছি, একদম স্টেপ বাই স্টেপ আমরা আগাচ্ছি, প্রত্যেক দিন আমরা ডেভেলপ করছি। তাহলে আমাকে ডেভেলপমেন্ট রেগুলার বেসে করতে হবে। আমাকে কি করতে হবে না, আমাকে করতে হবে যে আমি এই সম্বন্ধে আমি জানবো, প্রোডাক্টের নলেজ নেবো। প্রোডাক্টটাকে বিক্রি করতে বলেনি, প্রোডাক্টটা কি সেটা তো জানতে হবে। কোনো সময় আপনার দরকার পড়লো, কেউ আপনার কাছে জানতে চাইলো হোয়াট ইজ অনপ্যাসিভ, অনপ্যাসিভ ওখানে প্রোডাক্টটা কি, তার ফিচার্সটা যদি আপনি না জানেন তাহলে তাকে বলতে পারবেন না। তাহলে আপনাকে বলবে আপনি এই কোম্পানির ফাউন্ডার, আপনাকে একটু অন্যরকম ভাবে দেখবে। অতএব আমরা নিজেকে আপগ্রেড করব। একটা 10,000 টাকার মোবাইলকে মাসে একবার আপগ্রেড করতে হয়, একটা অ্যাপ্লিকেশনকে রেগুলার আপগ্রেড করতে হয়। তাহলে আমরা তো 300-350 কোটি টাকার একটা মানব, একটা মানুষের দাম হচ্ছে 350 কোটি টাকা। টোটাল যতগুলো আমাদের অর্গান আছে, একটা অর্গান, তাহলে আমরা গরিব বলি কেন? কেউ অনেকে আমরা বলি আমরা গরিব, আগে না, 350 কোটি টাকা দাম একটা বডির প্রত্যেকটা পার্টস মিলিয়ে। তা তো পাওয়া যায় না অনেক সময়। কেউ দেবে? চোখ দেবে আপনার? আপনার হাতটা দেবে কেটে? পাটা দেবে? হার্ট দেবে? কিডনি দেবে? দেবে না। তাহলে এত দাম আমাদের, তাহলে আমরা গরিব কোথা থেকে? তো সেই জায়গা থেকে বলবো যে আপনারা ভাববেন না যে আপনাদের জন্য আমরা কোম্পানির লোক বসে আছে কিছু করছে না। কোম্পানি একদম টেক টিম 24 আওয়ার্স, শুধু জিনিসটা তৈরি হচ্ছে তা না, মার্কেটিং, সেটাকে সেল করতে হবে। তো আপনাকে তো বলেনি সেল করতে, তাহলে তো কোম্পানি কবে তৈরি করে বলতো যান আপনি বিক্রি করুন আর পয়সা ইনকাম করুন, বিক্রি করতে পারলে পয়সা পাবেন, নাহলে পয়সা পাবেন না, এটা তো বলেনি কোম্পানি। কোম্পানি বলে যে দায়িত্ব আমার, একটা শপিং মল তোমাকে তৈরি করে দিলাম, তোমাকে ওখানে পুরো ঘরটার মধ্যে সাজিয়ে দিলাম প্রোডাক্ট দিয়ে, এবং প্রোডাক্টটা সাজিয়ে দেওয়ার পর কাস্টমারও পাঠিয়ে দিলাম সারা পৃথিবী থেকে। সে কাস্টমার প্রোডাক্টটা কিনলো, কেনার কমিশনটা তুমি শুধু নাও হাতে, আর কিচ্ছু না। আবার আবার ওই প্রোডাক্টটা যেইটার দাম ছিল সেই দাম দিয়ে আবার প্রোডাক্টটা কিনে ওখানে সাজিয়ে দিন, কাস্টমার পাঠিয়ে দেবে, কমিশনটা, আপনার যে রেমুনারেশনটা সেটা আপনি পাবেন। এটা হচ্ছে সোজা পাতি বাংলা কথা, এইভাবে আমাদের ইনকাম হবে। আর এবার আপনার মধ্যে কোশ্চেন আসতে পারে, তাহলে এত লক্ষ লক্ষ কোটি কোটি কাস্টমার কোম্পানি কোথা থেকে আনবে? সেই হেডেক আপনার না। 500 কোটি ইন্টারনেট ইউজাররা আসবে। ইন্টারনেট ইউজ করে এমন কোন লোক থাকবে না যে অনপ্যাসিভের প্রোডাক্ট তারা ব্যবহার করবে না, বাধ্য হবে, 100% নিতে বাধ্য হবে। তাহলে সেই প্রোডাক্ট গুলো বিক্রি হলে কোথায় যাবে? কোম্পানি তো নিজে একটা প্রোডাক্ট সেল করবে না। এই 14 লক্ষ ফাউন্ডার, আমরা কত লাকি। তারপরেও যার মাধ্যমে পেয়েছি তার নামটা পর্যন্ত মুখে আনি না। আমি নিজে অনেক কিছু জানি, এরকম ভাব অনেকের আছে, সব জানতা গামছাওয়ালা আছে, অনেক আছে আমাদের মধ্যে। তো সেই জায়গা থেকে বলবো যে যার মাধ্যমে পেয়েছেন, যদি কৃতজ্ঞতা বোধ না থাকে, উপরওয়ালার বিচার আছে। কৃতজ্ঞতা বোধটা দেখাবেন যে যার মাধ্যমে এই স্বর্গীয় প্ল্যাটফর্মটা আপনি পেয়েছেন। সেই লোকটা দেখতে কুৎসিত হতে পারে, তারপরও সেই লোকটার মাধ্যম, ওই সৃষ্টিকর্তা তার মাধ্যম দিয়ে আপনার কাছে পাঠিয়েছে, আর তাকে অস্বীকার করবেন? ও সৃষ্টিকর্তাকে অস্বীকার করা কি হতে পারে? এবার ভাবুন, দিতে 1 সেকেন্ড টাইম নেয় না, নিতেও 1 সেকেন্ড টাইম নেয় না। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, আর একটা শুধু গল্প বলবো যে সৃষ্টিকর্তা যদি আপনাকে বাঁচায়, তাহলে পৃথিবীর কারো ক্ষমতা নেই আপনাকে মারবে। যত বড়ই সে শক্তিমান লোক হোক না কেন, যত বড়ই গুন্ডা হোক না কেন, যত বড় বদমাস হোক না কেন, তার হাতে যত বড় এলএমজি এসএমজি থাকুক না কেন, পারবে না। রাকে হরি তো মারে কে? আর সৃষ্টিকর্তা যদি মারে তাহলে আপনাকে বাঁচাতে কেউ পারবে না, আবার তিনি যদি বাঁচায় তাহলে মারতে আপনাকে কেউ পারবে না। টাইটানিক জাহাজ আপনারা জানেন 1912 সালে তৈরি হয়েছিল। এমন একটা জাহাজ, যেই জাহাজে প্রায় 12 বছর ধরে সেই জাহাজটাকে তৈরি করা হয়েছিল, 5 স্টার ক্যাটাগরির একটা জাহাজ। সেই সময় 1912 সালে ইংল্যান্ড থেকে আমেরিকা যাওয়ার জন্য তৈরি হচ্ছে, এবং সেটা তৈরি এমন অত্যাধুনিক ভাবে তৈরি হয়েছিল যে বলা হয়েছিল সেই সময় যে এই জাহাজ জীবনে কোনোদিন ডুববে না, না ডুবনেওয়ালা জাহাজ, মানে এই জাহাজ ডুববে না।
এবং সেখানে এত সুন্দর ফেসিলিটিস ছিল, সেই ফেসিলিটিস 5 স্টার হোটেলে যে ফেসিলিটিস থাকে, ওই 2012 সালে 5 স্টার হোটেলে থাকার যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি দিয়ে তৈরি হয়েছিল। এবং টিকিটেরও দাম ছিল 7 দিনের মধ্যে আমেরিকা পৌঁছাবে ইংল্যান্ড থেকে, এবং তারা আবার ব্যাক করে আসবে। 1912 সালের 10ই এপ্রিল বুধবার ওটা যাবে বলে ঠিক হলো, এবং মার্কেটের টিকিট বিক্রি করা শুরু। তো ইংল্যান্ডের একটা ফার্মার, একটা চাষি, স্কট নামে তার নাম, তিনি কি করলেন, তার 5টা বাচ্চা আর তার হাজবেন্ড ওয়াইফ মিলে 7 জনের জন্য টিকিট করলেন, যে একটা 5 স্টার হোটেলের মতো জাহাজে অনেক বড় লোকরা যায়, তা আমরাও একটু সেখানে আমরা ভ্রমণ করব। তো সেই জায়গা থেকে তার বাচ্চাগুলোকে নিয়ে তিনি যে পয়সা ইনকাম করেছিলেন সারা লাইফ ধরে, সেই সারা লাইফের যে পয়সাটা, সেটা দিয়ে সেই টিকিট গুলো পারচেস করেছিল 7 জনের মধ্যে। 5টা বাচ্চা, ওনারা হাজবেন্ড ওয়াইফ দুজন। তো সারা জীবনের যে পুঁজি যা ইনকাম করেছিল সব দিয়েছিল, যে আমার ফ্যামিলিকে এই যাত্রাটা আমি করাবো, তাতে পয়সা ইনকাম যা করেছিলাম সব চলে যাক, আবার আমার ক্ষেত আছে, চাষ করব, আবার আমার কাছে পয়সা আছে। তো যাই হোক, যাত্রার দিন ঠিক হলো। দিন ঠিক করার আগে তার বাড়ির যে পোষ্য একটা কুকুর ছিল, সেই কুকুরটা তার ছোট বাচ্চাটাকে কামড় দিয়ে দেয়, এবং কামড় দিয়ে দেওয়ার পর সেই বাচ্চাটার অবস্থা খুব খারাপ হয়ে যায়। এবং তার ওয়াইফ বলছে যে এই বাচ্চাটার এই অবস্থা, 2 দিন বাকি আমাদের যাওয়ার, আমি কিন্তু যেতে পারবো না, বাচ্চার অবস্থাটা খুব খারাপ, ডাক্তার দেখিয়েছে, সে বাচ্চাটার অবস্থা খুব খারাপ। তখন তিনি বললেন যে না, বাচ্চার এই অবস্থায়, বললো তুমি বাকি আরো যে 4 জন ছেলে আছে আর তুমি, তাদের নিয়ে তুমি ঘুরে আসো। তার ওয়াইফ তাকে বললেন, বললো না। তারপর দেখলো যে বাচ্চাটার অবস্থা সত্যি আরো আস্তে আস্তে খারাপ হচ্ছে। তখন তারা, সেই ভদ্রলোক স্কট, তিনি ফার্মার ছিলেন, একজন চাষি, তিনি কি করলেন, যাত্রাটা ক্যান্সেল করলেন, ঠিক আছে আমরা যাব না। এবং এমনই অবস্থা যে ওটা যে নন রিফান্ডেবল পেমেন্ট ছিল, যে টিকিটটা কেটেছে, টিকিটের পয়সাটা রিফান্ড পাবে না, মানে জলে চলে গেল। এবং তাদের আরো বাকি যে 4 জন বাচ্চা আছে, তাদেরকে নিয়ে যেদিন ইংল্যান্ড থেকে, সেই ইয়ার্কশায়ার থেকে ইংল্যান্ডের আমেরিকার উদ্দেশ্যে রওনা হচ্ছিল সেই টাইটানিক জাহাজ, সেই জাহাজটাকে সি অফ করতে গেল, এবং তাদের বিদায় দিয়ে তখন বাড়ি ফিরলো। তখন দেখলো তার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, যে আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নটা আজকে বাস্তবায়িত হলো না। ভগবানের কাছে বা গডের কাছে বা আল্লাহর কাছে তিনি সেই সময় বললেন, প্রার্থনা করলেন, যে আমি জীবনের সমস্ত ইনকাম আমার এই ফ্যামিলির বাচ্চা কাচ্চা ওয়াইফকে নিয়ে, তাদের একটা সুন্দর একটা 7 দিনের একটা স্বপ্নের মতো একটা জায়গা উপহার দিতাম, সেটা পারলাম না। তখন সে মনের দুঃখে চোখের জল ফেলতে ফেলতে বাড়ি আসার ঠিক 3 দিন বাদে তার কাছে খবর এলো, ওই না ডুবনে বলা জাহাজ জীবনে কোনোদিন ডুববে না, বরফের পাহাড়, হিমশৈল বলা হয়, সমুদ্রের মধ্যে উপরে 10% দেখা যায়, নিচে 90%, হিমালয় পর্বতের মতো পর্বত হয়ে যায়। তার ধাক্কায় ওই টাইটানিক জাহাজ ভেঙে 2 টুকরো। যে কটা লোক সেখানে ছিল, হাজার হাজার লোক, সবার সলিল সমাধি। এখনো পর্যন্ত সেই টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরে রয়েছে, সেখানে কিন্তু এখনো সেটা থেকে উঠাতে পারেনি, সলিল সমাধি হয়ে গেছে হাজার হাজার লোকের। তার আগে তার সেই কুকুরটা যখন, তার পোষ্য কুকুরটা তার বাচ্চাকে কামিয়েছিল, তাদের যাত্রা যখন বন্ধ হয়ে গেল, তখন সেই কুকুরটাকে প্রচন্ড মারধর করেছিল সেই লোকটা। কিন্তু যখন সেই গিয়ে শুনলো যে তার সেই টাইটানিক জাহাজটা ডুবে গেছে, একটা লোকও বাঁচেনি, তখন সে বাড়িতে এসে কুকুরটাকে জড়িয়ে ধরে এত আদর করলো। রাখে হরি তো মারেকে, সৃষ্টিকর্তা বাঁচিয়েছিল ওই কুকুরটার মাধ্যম দিয়ে। কামড়টা যদি না দিত, বাচ্চাটার শরীরটা যদি না খারাপ হতো, টোটাল ফ্যামিলি শুদ্ধ ওই জলের মধ্যে সলিল সমাধি। অতএব উপরওয়ালা যখন বাঁচাবে, তখন আপনাকে দেখবেন কোথা থেকে তার খেলা, কোথায় কি পিছিয়ে রেখেছে আপনার জন্য, আপনি কি হবেন, আপনাকে কোথায় নিয়ে যাবে। আবার আপনি যদি অহংকার করেন, আপনাকে আবার নিচে নিয়ে যাবে, আমি সব জানি, আমি সব করেছি, ওগুলো থাকবে না। অহংকারী লোককে ভগবান পছন্দ করে না, সহ্য কৃপা হয় না ভগবানের, আল্লাহর কৃপা হয় না যারা আত্ম অহংকার করে। যাবেন শ্মশানে, গিয়ে দেখবেন আত্ম অহংকারী করা লোক কত হাজার হাজার কোটি টাকার মালিক, ওই 1 মুঠো ছাই হচ্ছে শ্মশানে পুড়ে। কবরস্থানে যাবেন, কত হাজার হাজার কোটি টাকার লোক, চাকর বাকর, গাড়ি বাড়ি সব আছে, ওই কবরে চলে যেতে হবে একটা কফিনের মধ্যে, 3.5 হাত কাপড়। অতএব অহংকার না। আমরা আজকে ফ্রেন্ডশিপ ডে, সবাইকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানুষের জন্য ভালো ভাববো। আপনি মানুষের জন্য ভালো ভাবলে, মানুষও আপনার জন্য ভালো ভাববে, উপরওয়ালাও আপনার জন্য ভালো ভাববে।
অতএব আপনারা সবাই ভালো থাকুন, খুব ভালো টাইম আসছে, সেই সময় মাথা ঠান্ডা রাখতে হবে এবং অনেক ভালো কাজ আমাদের করতে হবে। এই বলে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা, যারা আমার থেকে বয়সে বড় আছেন তাদের প্রণাম। আজকের অনুষ্ঠান শেষ করছি। আমরা নেক্সট মঙ্গলবারে আমরা যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস 22শে শ্রাবণ, সেদিনকে আমরা একটু গান আবৃত্তির প্রোগ্রাম করব সবাই মিলে। আর তারপরে বৃহস্পতিবার আবার আমাদের যেরকম প্রোগ্রাম হয় সেরকম ভাবে প্রোগ্রাম করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লাভ ইউ অল।